যে আশেপাশে কে আছে দেখার ভাই দরকার নেই। আমরা অতি নির্ভুল দ্রুততায় আমরা সবার সামনে पैंटी खुले ना पैंट खुले खाना अच्छा होना चाहिए। वो जो राजधानी एक्सप्रेस पे खाना देता थोड़े लिखो नाम সে নাম রয়ে যাবে হৃদয়। ৩-৪ ঘন্টা যারা স্নান করেন সমুদ্রে তাদেরকে আমি একবারও সমুদ্র ছেড়ে পাশের সুলভ শৌচালয়ে যেতে দেখিনি। নমস্কার, আমি অভিক। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা সবাই ঘুরতে ভীষণ ভালোবাসি। আমাদের প্রথম হাতেখড়ি হয় দীপুদার হাত ধরে। আপনারা যা সবাই জানেন যে দীপুদা বলতে দীঘা, পুরী আর দার্জিলিং। তারপরে ক্রমশ বৃত্ত বড় হয় এবং বেশিরভাগ বাঙালির একটা বিশেষ বিদেশ ভ্রমণ দিয়ে বৃত্ত সম্পূর্ণ হয়, সেটা হচ্ছে ব্যাংকক। তো যাক, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, ইনফ্যাক্ট আমিও ওই দলেই পড়ি। কিন্তু আমরা যখন বেড়াতে যাই, স্বামী বিবেকানন্দের একটা উপদেশ আমরা অক্ষরে অক্ষরে ফলো করি। উপদেশটা কি না, স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে পৃথিবীতে যখন এসছিস একটা দাগ রেখে যা। তো আমরা যখন বাঙালিরা বেড়াতে যাই, সত্যি কথা বলতে কি, আমরা এমন কিছু কাজ করে আসি যাতে লোকাল পপুলেশন থাকে, স্থানীয় লোকজন থাকে, সবার মনেই বাঙালি সম্পর্কে একটা দাগ রয়ে যায়, যেটা খুব সম্ভবত পজিটিভের থেকে নেগেটিভই বেশি হয়। তো ঠিক কি কি করি আমরা বেড়াতে গিয়ে? প্ল্যাটফর্মে যাওয়ার পরে আমরা দেখবো যে ট্রেন কখন আসবে সেটা কেউই বলতে পারে না। তো মঙ্গল গ্রহে মানুষ চলে যেতে পারে, চাঁদে কখন চন্দ্রযান ল্যান্ড করবে সেটা হিসেব করে বলে দেওয়া যায়, কিন্তু হাওড়া থেকে বা শিয়ালদা থেকে ট্রেন কখন আপনার প্ল্যাটফর্মে আসবে সেটা ক্যালকুলেশন করা ইসরো কেন নাসার পক্ষেও অসম্ভব। তো যাই হোক, ট্রেন এলো, সঙ্গে সঙ্গে আমরা ট্রেনে হুটোপুটি করে উঠবো, লোককে নামতে না দিয়েই উঠবো। এবং ওঠার পরে যেটা করব সেটা হচ্ছে যে আশেপাশে কে আছে দেখার ভাই দরকার নেই। আমরা অতি নির্ভুল দ্রুততায় আমরা সবার সামনে প্যান্টটি খুলে না প্যান্ট খুলে নাঙ্গা বাবা হওয়ার কথা বলছি না, প্যান্টটি খুলে লুঙ্গি গলিয়ে নিলাম এবং একটি ছেঁড়া ফাটা স্যান্ডো গেঞ্জি পরে উচ্চ স্বরে চিৎকার করে বলতে লাগলাম, ট্রেনটা কি বাজে। তারপরে যখন প্যান্ট্রিকারে খাবার নিতে আসবে তাকে বলবো যে খানা আচ্ছা হোনা চাইয়ে, ও जो রাজধানী এক্সপ্রেস पे খানা দেতা है না, उस तरफ খানা হোনা চাইয়ে। আমরা সবই করব, তাকে একটু ধমকাবো চমকাবো। যে কাজটা আসলে আমাদের করা উচিত, যে ভারতীয় রেল থেকে বা আইআরসিটিসি থেকে প্রত্যেকটা খাবারের নির্দিষ্ট বিল রয়েছে, ফিক্সড করে দেওয়া রয়েছে যে ভেজ থালি এত টাকা, নন ভেজ থালি এত টাকা, এবং বেশিরভাগ ক্ষেত্রে তার দ্বিগুণ টাকা নেওয়া হয় উইদাউট এনি ক্যাশ মেমো। কিন্তু আমাদের খুব কম ক্ষেত্রে দেখেছি আমরা নির্দ্বিধায় সেই ডবল টাকা তাদের হাতে তুলে দিই। 10 টাকার জল 15 টাকা, যদিও ট্রেনে বলাই আছে রেল নীর ছাড়া কোনো জল বিক্রি হবে না, আমরা সেই 15 টাকার বোতল 20 টাকা 25 টাকা যাই বলুক আমরা কিনে নিই। আমাদের কেন জানি না তখন মিউ মিউ করেও বলতে পারি না যে ভাই আইআরসিটিসির বিলটা আমাকে দাও। যেই মুহূর্তে আমরা টুরিস্ট স্পটে পৌঁছবো সেই মুহূর্তেই শুরু হবে আমাদের ভ্লগিং। হাত মুখ পারলে বডিটাই জানলা দিয়ে, গাড়ির জানলা দিয়ে বাইরে বের করে দিয়েছি। যদি ভালো ভিডিও না আসে, অ্যাকচুয়ালি আমরা বেড়াতে যাই তো ভিডিও করার জন্য, তাই না? তো যদি ভালো ভিডিও না আসে তাহলে বেড়াতে গিয়ে মজা কোথায়? তুই সমঝা? হ্যাঁ, নাই তুই সমঝা নেই। আমরা অ্যাকচুয়ালি চোখের দেখাতে বিশ্বাস করি না, আমরা ক্যামেরা লেন্সের চোখে দেখি, এবং উদ্দেশ্য যতটা না নিজে এন্টারটেইনড হওয়া, রিফ্রেশড হওয়া, তার থেকে বেশি হচ্ছে টপ 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 ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রামে আপলোড করা। আর যদি সেই জায়গাতে নেট না থাকে তাহলে মুহূর্তের মধ্যেই ম্যানেজারের সাথে তর্কাতর্কি শুরু। आपने क्यों नहीं बताया है कि नेट नहीं है? যেন টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রাই এর ইনচার্জের সাথে আমরা কথা বলছি। গরমকালে সবাই বেশিরভাগ সময় আমরা পাহাড়েই যাই, তো পাহাড়ি রাস্তাতে খানিকক্ষণ পরেই দেখবেন যে বমি হচ্ছে খুব সংক্রামক। প্রথমে একজন শুরু করে, তারপরে সবাই করতে থাকে।
আমরা অ্যাকচুয়ালি বমি করার জন্য আমরা পলিথিন বা প্লাস্টিক আমরা ব্যবহার করি না। প্লাস্টিক যে পরিবেশ দূষণ ঘটায় সে ব্যাপারে আমরা ভীষণ কনসাস, এবং সেই জন্যে আপনার সহযাত্রীর উপরে বমি করে দেওয়া ইটস বেটার, এটা অনেক বুদ্ধিমানের কাজ। এই সমস্ত যারা সহযাত্রীর শরীরে নির্ভুল নিশানায় বমি করে তাদেরকে আমি নাম দিয়েছি বোমারু। এবং একটা গাড়িতে, যেটা ধরুন 7 সিটার, 9 জন 10 জন, তার কোলে আপনার কোলে একজন, তার কোলে আরেকজন, এইভাবে পারলে গাড়ির ছাদে চেপেও আমরা চলে যাব। কিছু জায়গাতে যে কিছু লোকাল রুলস বা রেস্ট্রিকশনস রয়েছে, ড্রাইভার বাধা দিলেও আমরা শুনবো না। হোটেলে যখন আমরা উঠবো, হোটেলে দেখবেন যে মোটামুটি ছোট ছোট পাউচে শ্যাম্পু, সাবান, এই জাতীয় কিছু জিনিস দেয়। তো আমরা বাঙালিরা না, আমরা খুব স্মৃতি মন্থন করতে ভালোবাসি। তাই আমরা ফেরার সময় অবশ্যই শ্যাম্পু সাবান, যেটা বেশি হয়েছে ওই ছোট্ট শ্যাম্পু সাবানেরও বেশি হয়, সেই ছোট্ট শ্যাম্পু সাবান, বিছানার চাদর, তোয়ালে, এগুলোকে আমরা স্মৃতি হিসেবে নিয়ে আসি, কারণ আমরা জানি স্মৃতি সততই সুখের। এরপরে আমরা আর একটা ব্যাপারে খুব কনসিয়াস, যখন বেড়াতে যাই মূলত আমাদের উদ্দেশ্য থাকে চিপস খাওয়া, কোল্ড ড্রিঙ্কস খাওয়া, এই সমস্ত। তো চিপস, চকোলেট, ময়লা, আবর্জনা যা কিছু রয়েছে আমরা একটু ফাঁকা বন জঙ্গল পেলে সেখানে আমরা ফেলে দিই। এটা আসলে হচ্ছে যে আপনি যে ওই জায়গাতে গেছিলেন, ওই যে ভার্জিন প্লেসে গেছিলেন, সেটা হচ্ছে আপনার পদচিহ্ন। আমরা আসলে এইভাবে আমাদের নিজেদের, অর্থাৎ পশ্চিমবাংলার পরিবেশ আমরা আবর্জনা মুক্ত রাখার চেষ্টা করি। হতে পারে তাতে একাধটু বনাঞ্চল বা যেখানে আপনি বেড়াতে গেছেন পাহাড়ি জায়গা, তার পরিবেশ নষ্ট হোক না। যদি আপনি কোনো ঐতিহাসিক যে স্থানে বেড়াতে যান, যখনই কোনো স্থাপত্য ভাস্কর্য দেখবেন, অবশ্যই তাতে ওই যে মান্না দে বলেছেন না, যে পাথরে লেখো নাম, সে নাম রয়ে যাবে, হৃদয়ে নাম লেখার কোনো প্রয়োজন নেই। তাই অবশ্যই যখনই কোনো স্থাপত্য ভাস্কর্য দেখতে পাবেন, সেটা যদি তাজমহলও হয়, অবশ্যই তার গায়ে ভোজু প্লাস খেপি বা ভোজু মাইনাস খেপি, খেপি আই লাভ ইউ, খান্তমণি আই লাভ ইউ, এই জাতীয় যে কথাবার্তাগুলো, এটা আপনি অবশ্যই লিখে দিয়ে আসবেন। এতে আপনার ভালোবাসা তাজমহল যতদিন টিকে থাকবে, ততদিন আপনার ভালোবাসা টিকে থাকবে, এবং আপনার ভালোবাসা একটা ইটার্নিটি, একটা সার্বজনীন উচ্চতায় পৌঁছবে। তো সমুদ্রে স্নান করতে গেলে, এখন দেখুন, স্নান করতে আমরা মোটামুটি সমুদ্রে নামলে 2-3 ঘন্টা আমরা কাটিয়েই ফেলি। তো তার আগে আমরা গালাগুচ্ছের কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, ডাবের জল খেয়েছি, ন্যাচারালি প্রকৃতি ডাক আমাদের সবারকেই অনুভব করতে হয়। তো সামান্য প্রকৃতির ডাক আমরা প্রকৃতিকেই ফিরিয়ে দিই। জলটা, যে জলে আমরা স্নান করছি, সেই জলটা আর একটু লবণাক্ত হলে ক্ষতি কি? ফলে 3-4 ঘন্টা যারা স্নান করেন সমুদ্রে, তাদেরকে আমি একবারও সমুদ্র ছেড়ে পাশের সুলভ শৌচালয়ে যেতে দেখিনি। যিনি স্নান করে ভাবছেন যে যদি আমি ওই সমুদ্রের যে লবণাক্ত অবস্থা, তাতে যদি আর একটু কন্ট্রিবিউট করি, ক্ষতি কি? ইনফ্যাক্ট পাশের জন অলরেডি তার আগে সেটা ভেবে নিয়েছেন। বাঙালিরা ভীষণ রকম ভাবে অমায়িক। নীরব নির্জন জায়গা কেন থাকবে? কেন প্রত্যেকটা জায়গা ওই মেছো বাজার হবে না? তাই আমরা যেখানেই যাব, ইভেন যদি আমরা জঙ্গলেও যাই, জিম করবেটের জঙ্গলে হোক, কি কাজিরাঙা হোক, কি বক্সা টাইগার রিজার্ভ হোক, যেখানেই যাব আমরা তারস্বরে চিৎকার করে কথা বলবো। পারলে এখন তো ব্লুটুথ ডিভাইস খুব সহজেই কম পয়সায় পাওয়া যায়, তো সেই ব্লুটুথ ডিভাইসে তারস্বরে ओपन gangnam style এরকম গান বাজাবো। কখনো আমরা ভেবে দেখেছি যে আমরা গিয়ে যে নরক গুলজারটি করলাম, তাতে বাঙালি হিসেবে আমাদের সম্মান কি সত্যি বাড়লো? না, আমরা ভাবি না। যদি ভাবতাম, এই কাজ করতাম না। শেষ করছি একটা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ 2টো লাইনের লেখা দিয়ে। সেটা হচ্ছে, যদি জলদাপাড়া অভয়ারণ্যে যান,
সেখানে দেখবেন যে একজন ফরেনার তিনি লিখেছিলেন ভিজিটার্স বুকে, সেটা খোদাই করা রয়েছে, যে আপনি জঙ্গলে গেলেন, ফিরে এসে ভীষণ বিরক্ত। জঙ্গলে আপনি বাঘ দেখতে পাননি, হাতি দেখতে পাননি, ময়ূর দেখতে পাননি, বাইসন দেখতে পাননি, এমনকি ওরাং ওটাং দেখতে পাননি। মানে আপনি ভেবেছিলেন যে ওরা হচ্ছে ওখানে তারা ল্যাকমে ফ্যাশন উইক হবে এবং আপনি জাস্ট দেখে হাততালি দিয়ে চলে আসবেন। তো আপনি এসে অভিযোগ করছেন যে কেন জঙ্গলে কিছু দেখতে পেলাম না। তো সেই ভদ্রলোক লিখেছেন যে যখন আপনি জঙ্গলে যাচ্ছেন, লক্ষ লক্ষ চোখ জঙ্গলে প্রাণীদের, তারা আপনাকে সন্তর্পণে দেখছে, নিজেদেরকে লুকিয়ে দেখে, কারণ তাদের চোখে আপনি একজন অনুপ্রবেশকারী। তারা অপেক্ষা করছে কখন আপনি তাদের সাম্রাজ্য থেকে বিদায় নেবেন এবং কখন তারা তাদের রাজত্ব, তাদের জঙ্গল ফিরে পাবে। যেখানে যাচ্ছি সেই জায়গার প্রতি একটু ভালোবাসা, সেখানকার ভাষা, কালচার, লোকজন